এসএমসি ওরসালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী সুমন কুমার রায়। আপনি একজন আইনজীবী, ঢাকা জজ কোর্টে কাজ করেন। আইনজীবীদের খুবই প্রয়োজন আমাদের। আইনজীবীরা নাকি যে কোনো জিনিস দীর্ঘমেয়াদী করতে পারলেই তাদের ইনকাম, সহজ জিনিসও তারা একটু দীর্ঘমেয়াদী করে। এই প্র্যাকটিসটা কি এদের মানে এটা কি শিক্ষাগত যোগ্যতার মধ্যে পড়ে নাকি কর্মের অভিজ্ঞতার মধ্যে পড়ে? এটা কেন? আসলে মূল বিষয় যেটা, আমরা যারা সাধারণ মানুষ, প্রতিটা মানুষেরই কিন্তু আইন সম্পর্কে সচেতন থাকা দরকার, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু আমরা অসচেতন। আর এই সুযোগটাই হয়তো বা অনেক সকল আইনজীবী না, কিছু কিছু আইনজীবীরা সাধারণত নিয়ে থাকে। আর আইনের ক্ষেত্রগুলো কিন্তু এক জায়গায় না। আপনি যদি সিভিল মামলা যান, যেটা দেওয়ানি মামলা, জমি জায়গার যে মামলাগুলো, এগুলো কিন্তু একটা লং টাইম মামলা। দেখবেন যে আপনার ছেলে, আপনি মামলা করে গেছেন বা আপনার বাবা মামলা করেছে, আপনি চালাচ্ছেন, আপনার ছেলে চালাচ্ছে। এটার কারণ হলো যখন একটা রায় হয়, এই রায়ের এগেনিস্টে আপনার নিম্ন কোর্টে রায় হলে মূল জেলা জজে যাওয়ার সুযোগ থাকে, সেখান থেকে হাইকোর্টে যাওয়ার সুযোগ থাকে, হাইকোর্ট থেকে আপিল বিভাগে যাওয়ার সুযোগ থাকে। এছাড়াও এই যেমন ফৌজদারি মামলাগুলো যত দ্রুত শেষ হয়, সিভিল মামলা কিন্তু এত দ্রুত শেষ হয় না, যার কারণে মানুষ মনে করে যে সিভিল মামলা আর ফৌজদারি মামলার পার্থক্যটা কি? এটা হলো ফৌজদারি মামলা হলো একটা ক্রিমিনাল, যেটা অপরাধ, যেগুলো সেগুলো হলো এগুলো দ্রুত শেষ হয়, এগুলো অনেক সময় দ্রুত শেষ হয়, তো 2-3 বছরে বা 2 বছরেও শেষ হয়, 3 বছর। কিন্তু সিভিল মামলাগুলো অনেক সময় শেষ হতে সময় লাগে। আর অনেক ক্ষেত্রে সময় নেওয়া যায়, অনেক সময় বিচারকরাও ঠিক মতো মানে কোর্ট অনেক সময় থাকে না, অনেক সময় আইনজীবীরাও অনেক সময় থাকে না, যার কারণে এটা একটু দীর্ঘমেয়াদী হয়। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি স্পেসিফিক কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। যে একটা বাড়ির কাগজ আপনার নামে, আপনার ভাইরা, চাস্তো ভাইরা এখন আপনার বাড়ি ভেঙে দিচ্ছে যে এটার মধ্যে আমাদেরও ভাগ আছে, তখন সেই লোক গিয়ে মামলা করলো বা একটা আইনের সহযোগিতা নিল। এইটা কতদিন লাগবে সমাধান হতে এবং এইটার কার পক্ষে রায় যাবে? একটা ঘটনা আপনাকে বললাম, এরকম বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা আপনাকে বলবো, আপনি আইনজীবী হিসেবে পরামর্শ দেন। না, এটা আসলে কার পক্ষে রায় যাবে মামলার বিষয়, এটা আসলে বলা কিন্তু মুশকিল। আপনাকে আগে কাগজপত্র দেখতে হবে। আপনার নামে সব কিছু কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই রায় আপনার পক্ষে যাবে। কিন্তু সিভিল মামলা যেটা বললাম, যে মামলা কিন্তু একটা হয় শেয়ার মামলা, যেটা কোর্টে করা হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে, যেটা আপনি নিজে বাদী হয়ে মামলা করতেছেন। আর একটা মামলা হয় থানায়, থানায় যেটা মামলা হয় সেটা বলা হয় জিআর মামলা। সেই মামলা কিন্তু ইনস্ট্যান্ট আপনি রেমেডি পাবেন, অর্থাৎ যেটাকে কগনিজেবল অফেন্স। এখন আমি আপনার মাথায় বাড়ি মারছি, আপনি আহত হয়েছেন, সাথে সাথে পুলিশ আসবে, প্রয়োজন হলে আমাকে আজকেও অ্যারেস্ট করে মামলা নিয়ে আমাকে কিন্তু রেমেডি দিতে পারে আপনাকে। আর কিছু আছে যেটা আপনি আমাকে থাপ্পড় মারছেন বা আমি আরেকজনকে থাপ্পড় মারছি বা লাঠির দিয়ে একটা বাড়ি মারছি, আপনি আহত হয়েছেন, হালকা কেটে গেছে, এটা কিন্তু থানায় মামলা নেবে না। এই মামলাটা যদি আপনি করতে চান, আপনাকে কোর্টে যেতে হবে। তাও কোর্টে বিভিন্ন ধরনের মামলা আছে। আপনি এডিএম কোর্টে মামলা করতে পারেন, যেটা ডিসি কোর্ট, আবার ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারেন। আর জমি জায়গার যে বিষয়টা, সেগুলো কিন্তু আবার বলছি দেওয়ানি মামলা, এগুলো সিভিল সুট। তো এই মামলাগুলোতে সাধারণত কাগজপত্র যার থাকবে সেই রায় পাবে, কিন্তু এই মামলাগুলো একটু দীর্ঘমেয়াদী হওয়ার কারণ হলো যে এই মামলাগুলো অনেক বেশি মামলার, আমাদের বাংলাদেশে এইগুলো ঝামেলা অনেক বেশি থাকে। অনেক সময় কোর্ট বসে, অনেক সময় বসে না। বিবাদী পক্ষে বিভিন্ন ধরনের টাইম পিটিশন দিয়ে সময় লাগে, কিন্তু কাগজ যার সেই পাবে, অবশ্যই যার কাগজ আছে সেই পাবে। কিন্তু এখানে বিষয় আছে, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট অনুযায়ী আইন, যদি আইন পেশার বাইরে যদি বলি, তাহলে এখন আইনটা হয়ে গেছে শুধুমাত্র যারা প্রভাবশালী তাদের জন্য, যারা অর্থবিত্ত তাদের জন্য, দুর্বলদের জন্য। এখন আইনের ক্ষেত্রটা, আপনি একজন আইনজীবী হয়ে এই কথা বললে সাধারণ মানুষের জায়গা কোথায় রইল? আইন তো কারোর জন্য হতে পারে না, আইন চলে তার নিজস্ব গতিতে। অবশ্যই সেটাই চলবে, কিন্তু অনেক সময় আপনি আমার কাছে মামলা নিয়ে আসছেন, আমি মামলা পরিচালনা করছি, আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি, দিক নির্দেশনা দিচ্ছি, কিন্তু আপনার ধৈর্য, আপনার অল্প সময়ের ভিতরে রায় হচ্ছে না কেন, মামলা এত দীর্ঘসূত্র হচ্ছে কেন? এরপরে যারা প্রভাবশালী আছে তারা বিভিন্নভাবে আপনাকে হয়তো প্রাণনাশের হুমকি দিচ্ছে, মীমাংসা করার জন্য আপনাকে প্রেশার দিচ্ছে। এক সময় দেখা যাচ্ছে বাধ্য হয়ে আপনি মিউচুয়াল করে দিলেন। এখানে আইনজীবীদের তো কোনো দায় নাই। একটা জমি এটা আরেকজনের দখল করে আছে, আমি মামলা করে জমিটা, আগে আমার সমস্যা ছিল, আমি পেলাম, এখন আমি দখল ছুটাবো,
দখল ছুটানোর প্রক্রিয়াটা কি? আপনার পক্ষে রায় হওয়ার পরে এটা বিজ্ঞ আদালতকে রায়ের যে হবে ডিগ্রি হবে, তখন বিজ্ঞ আদালত এটা একটা কমিশনের মানে অ্যাডভোকেট কমিশনের নিয়োগ করবেন। এরপরে আপনাকে একটা রিপোর্ট দিবে, রিপোর্টের পরে পুলিশ বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় সে রিপোর্টে, তারপরে তাকে প্রশাসনকে অনুমতি দিবে যে এটাকে তার জমি দখল বুঝে প্রকৃত মালিকের। কিন্তু এই ঘটনাটা এখন এর পরে যদি ওই রায়ের পরে যিনি বিবাদী, যিনি সংক্ষুব্ধ হয়েছেন, তিনি যদি আবার আপিল করেন সেই রায়ে সংক্ষুব্ধ হয়ে, বা যদি কোনো কারণে সেই অর্ডার স্টে করেন, তাহলে তো আপনি আবার আপনাকে একটু দীর্ঘমেয়াদী চলে গেল। তো সেই কারণে আসলে রায়ের বিষয়টা যায় না, কোনো সমাধানে মানুষ আসলে যেতে পারে না। সমাধান আইন, আপনাকে আইনের কাছে না যেয়ে কোনো সমাধান নাই, গেলে সমাধান হবে। আপনাকে আইন সাথে সম্পৃক্ত হতে হবে, থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রতিনিয়ত হাজার হাজার মামলা হচ্ছে, কিন্তু হয়তো সমাধানের অনেক সময় আইনজীবী ছাড়াও বা কোর্টের মাধ্যমে ছাড়াও কিন্তু আপোষ হয়ে যাচ্ছে, কিন্তু আইনজীবীদেরকে হয়তো ফি দিতে হবে সেই জন্য জানাচ্ছে না, নিজেরা কিন্তু আপোষ হয়ে যায় অনেক সময়, কিন্তু দোষটা পড়ে কিন্তু আইনজীবীদের। আচ্ছা, একটা কথা বলেন তো, যে মানুষ টাকা পেলে, যদি আমি কারো কাছে টাকা পাই, সেটা পুলিশকে অভিযোগ দিলেও পুলিশ বলে যে টাকা উদ্ধার করে দিতে পারবো না, আইনজীবীর কাছে গেলেও টাকা ফেরত পাওয়ার কোনো নজির খুঁজে পাই না। তো আসলে টাকা দিলে বা যে টাকা হারিয়ে যায় বা যে টাকা চুরি হয়ে যায়, সেই টাকা ফিরে পাওয়ার সবচেয়ে সঠিক কৌশলটা কি? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওর স্যালাইন। আসলে টাকা যদি কারো কাছে পান, আপনি যদি আপনার প্রপার কোনো ডকুমেন্টস থাকে, এটা মাধ্যম আছে। এখন আর যদি আপনার চেক থাকে, তাহলে আপনাকে মামলা করতে হবে এনআই অ্যাক্ট ধারায়। তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই টাকা পাবেন যদি আপনার চেক থাকে। কিন্তু আপনার এমনি ডকুমেন্টস আছে, আপনি চুক্তি করেছেন, উনি আপনার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছে, কিন্তু আপনার কাছে কোনো দালিলিক কোনো প্রমাণ নেই, খালি চুক্তি আছে, তাহলে আপনাকে মামলা করতে হবে 420, 406 বা 500 ধারায় আমরা মামলা করি। এটা কিন্তু টাকা উদ্ধারের মামলা না, এটা হলো শাস্তি। এখন এখানে কি টাকা পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। এই শাস্তির ভয়ে এই যে আপনি যে টাকা পাবেন, অনেক ক্ষেত্রে এসে বাদী আপোষ করে, আর কিছু মানে আসামিরা আপোষ করে। আর যারা আছে যে না, টাকা আমি 1 কোটি বা 2 কোটি নিছি, সর্বোচ্চ আমার শাস্তি হবে 2 বছর বা 6 মাস বা 1 বছর, টাকা আমি দিব না, প্রয়োজনে 2 বছর আমি সাজা খাটবো, সেক্ষেত্রে তো আপনার টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। ধরেন আপনি আত্মীয়র মধ্য থেকে একটা কেনা বেচা করলেন, আপনি কোনো আত্মীয়র একটা ফ্ল্যাট কিনলেন, কিভাবে কিনলেন? ধরেন আপনি তাকে কিছু টাকা দিলেন, যে পরবর্তী 3 মাস পর বাকি টাকা দিবেন, সেটা কোনো সেইভাবে লিখিত পড়িত না, একটা 300 টাকার স্ট্যাম্পে লেখা আছে। পরবর্তী 3 মাস পরে সে ওই ফ্ল্যাটটা তার ছেলেরা বলল যে দেবে না বা বিক্রি করবে না, আপনি অ্যাডভান্স টাকাও দিলেন, সেক্ষেত্রে আপনি আইনের কি সহযোগিতা নেবেন? আইনের সহযোগিতা হবে, আপনি চুক্তি বলবতের মামলা করতে পারবেন। এই যে চুক্তিটা আপনি করেছেন এবং টাকা দিয়েছে, যদি আপনার প্রপার যদি ডকুমেন্টস থাকে, তাহলে চুক্তি যাতে করতে বাধ্য হয় সেই জন্য আপনি আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং আদালত সেইভাবে আপনার পক্ষে রায় দিবে। কিন্তু টাকার বিষয়টা যেটা বলে যে টাকা ফেরত পাবো কিনা, সেটা যদি ওনারা যদি বলে যে না ঠিক আছে, ফ্ল্যাট আমি দিব না, আমার বাবা টাকা নিয়েছিল কিন্তু আপনাকে আমি টাকা ফেরত দিচ্ছি, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। আর যদি তারা মনে করে যে না এই চুক্তিটাকে বাস্তবায়ন করবে, অনেক সময় হতে পারে যে না আমার বাবা চুক্তি করেছিল 20 লাখে, কিন্তু এটার দাম বেশি, আপনি 5 লাখ বেশি দেবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ 5 লাখ বেশি দিয়েও আমি নিব, তখন একটা সমঝোতায় আসবে। একবারই ধরেন একটা কাজের মেয়ে ছাদের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করলো, সে মরল না, সে হাসপাতালে, সে প্রায় মৃত্যু পথযাত্রী। ঠিক এই সময় সেই বাড়ির মালিক তার সম্পর্কে সবাই খোঁজখবর নিয়ে জানলো যে তারা মেয়েকে কোনো টর্চার করে নাই, কিন্তু মেয়েটা কাজ করতে চায় নাই, তার বাবা জোর করে অভাবের কারণে এই বাড়িতে কাজ করতে দিচ্ছে। এখন পুলিশ আসছে, মামলা হবে, এখন করণীয় কি ওই বাড়ির মালিকের কিংবা ওই মেয়ের বাবার? আসলে এটা একমাত্র ধারা, যদি কেউ সুইসাইড করে, মানে করতে চায়, আত্মহত্যার চেষ্টা করতে চায়, তাহলে যে করবে মানে করতে চাইবে তার বিরুদ্ধে মামলা হবে। বাট এখানে বাড়ির মালিক যদি কোনো কারণে যদি টর্চার করে থাকে বা যদি শারীরিক মানসিক কোনো নির্যাতন করে থাকে, ওই ধরনের কোনো তথ্য প্রমাণ যদি থাকে, সেটা অন্য ধারায় মামলা হবে। বাট এই আত্মহত্যার দায়ে তাকে সাব্যস্ত করা যাবে না, বা আত্মহত্যা প্রচারণের ক্ষেত্রে তাকে সাব্যস্ত করা যাবে না। বরঞ্চ যে আত্মহত্যা করার চেষ্টা করছে
তার বিরুদ্ধে মামলা হবে। বুঝলাম মামলা হবে, কিন্তু সহজ সমাধান কি হবে? সহজ সমাধান বলতে যে এই মহিলা এখন কি করবেন? ভদ্র মহিলাও তো চাচ্ছেন এই আজাব থেকে মুক্তি পেতে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আবার মেয়ের বাবাও চাচ্ছে যে পুলিশ আসছে কিছু ফায়দা নিতে কিংবা এটার সমাধান হতে। দুইজনের জন্যই আইন কোথায় কাজ করবে, কে কোন ধারায় যাবে? এটা আমি তো বললাম যে আত্মহত্যা করার চেষ্টা করছে সে তো অলরেডি বেডে। হ্যাঁ, বেডে। কিন্তু যদি যদি আইন প্রশাসন যদি চায় তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা করার জন্য, আপনি মারা গেলে তো মারা যেতেন, সেটা একটা ইউডি মামলা হতো, আত্মহত্যা মামলা। আর যদি সম্পৃক্ততা থাকতো ওই পরিবারের, তাহলে মার্ডার মামলা হতো, ওই পরিবারকে জড়িয়ে আসামি করে। আর যদি যেহেতু আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু সে বেঁচে আছে, সেই জন্য আত্মহত্যার চেষ্টা করার জন্য তার বিরুদ্ধে প্রশাসন চাইলে, কিন্তু যেহেতু এখানে কাজের মেয়ে, হয়তো বিভিন্ন কারণে এই বিষয়টা মানবিক দিক বিবেচনা করে অনেক সময় এই মামলাগুলো অনেক সময় হয় না। এটা সমাধান হলো থানায় বসে একটা মিউচুয়াল করে মেয়েকে তার বাবার হাতে তুলে দেওয়া। একজন প্রবাসী তার কষ্টার্জিত অর্থ তার স্ত্রীকে পাঠিয়েছে, তার স্ত্রীকে বলেছে এই সম্পদ কেনার জন্য। স্ত্রী সম্পদ না কিনে সেই টাকা অন্য খাতে খরচ করে ফেলেছে এবং স্ত্রীকে সে বিশ্বাসও করছে না। এখন সে স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে চায়, সে কি করবে? কোনো স্ত্রীর বিরুদ্ধে যদি মামলা করতে চায়, আইনে ওইভাবে তাকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। কারণ একজন হাজবেন্ডের দায়িত্ব হলো তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, তার দেখভাল করা এবং তাকে ভালো রাখা, সুখী রাখা। হাসপাতালে কেউ মারা গেলে ডাক্তারের দোষ হয় বা ডাক্তারের প্রতি স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, তো রুগীর যে আত্মীয় সে ডাক্তারের বিরুদ্ধে মামলা করলে তার সুবিচার পাওয়ার নিশ্চয়তা কতটুকু থাকে বা কতটুকু সময় লাগতে পারে? যদি ডাক্তারের অবহেলাজনিত কোনো মামলা মৃত্যু হয় কারো, তাহলে অবশ্যই সেই ডাক্তারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে। তবে সময়ের বিষয়টা আসলে এটা নির্ভর করে উভয় পক্ষের বিষয়ে। টাকা দিয়ে কোর্ট কেনা যায়, আইন কেনা যায়, অনেক কিছু করা যায়, এই কথার সত্যতা কতটুকু? আসলে টাকা দিয়ে কোর্ট কাছারি কেনা যায় বা আইনজীবী কেনা যায়, বিষয়টা আসলে প্রচলিত আছে। তবে এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তবে সেটা সবার সাথে সব কিছুর সাথেই ব্যতিক্রম তো ব্যতিক্রম, দুই একটা ক্ষেত্রে সেটা হয়তো বা হতেও পারে, এটা আমাদের খুব একটা জানা নেই। তবে আইনগত বিষয়ে একজন আইনজীবী হিসেবে বলবো যে টাকা দিয়ে কোনো আইন বা রায়কে প্রভাবিত করার সুযোগ খুব কম। আপনি আপনার কিছু দর্শন, কিছু উপলব্ধি, কিছু জ্ঞান চ্যানেল আই দর্শকের সাথে শেয়ার করেন। আইনজীবী সম্পর্কে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে আইনজীবীরা গেলে, কোর্ট কাছারিতে গেলে যে অনেক সময় বেশি সময় নষ্ট করে, আইনজীবীরা মিথ্যা কথা বলে বা ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক সময় দীর্ঘসূত্রতা সৃষ্টি করে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, তবে আইনজীবী এবং আদালতে না গেলে কখনো কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না এবং আপনি আপনার যে প্রতিকার পেতে চান সেটা পাবেন না। আপনার সম্পত্তি, আপনার জীবন রক্ষার জন্য আইনজীবী এবং আদালত সবথেকে বড় ভূমিকা পালন করতে পারে। আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইনিন।